ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে। বুঝলে, কোনো কাজকে আমার সামান্য বলে মনে হয়নি। বাবা মারা যাওয়ার পর বুঝেছি অল্প বয়সে আমাকে সংসারের প্রয়োজনে আয় করতে হবে। উপার্জন করতে যে অনেক রকমের কাজ করেছি, পড়ালেখাটা হয়নি খুব একটা বেশি। এ কাজ সে কাজ করতে যে একটা কাজে আমি আটকে গিয়েছিলাম। আমাদের গ্রামে বেতের ঝুড়ি ডালা কুলা সাজিয়ে এই সমস্ত তৈরি হতো, আরে হরেক রকমের জিনিস। আমি সেগুলো সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করতাম। তখন কি এসব জিনিসের এত চাহিদা ছিল? এখনকার মতো না। এখন তো শুনেছি শহরে এই ধরনের অনেক দোকান আছে, আর ছিল কিনা জানি না, আর থাকলেও সেটা আমার অজানা ছিল। আমি এই সমস্ত জিনিসপত্র বাড়ি বাড়ি যে বিক্রি করতাম, বেশ লাগতো। অনেক মানুষের সঙ্গে পরিচয়ও হতো, অনেক মানুষ চিনেছি, অনেকের সাথে খাতিরও হয়েছে। কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে আমার যোগাযোগটা কমে যাচ্ছিল। আমার কাছে ভালোই লাগতো। সেই ভালো লাগার কাজ করতে গিয়েই একজন ভালো মনের মানুষকে আমি পেয়ে যাই। সে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আমার কাছে কিনতে চাইতো। আমি তার পছন্দ মতো জিনিস যেখান থেকে তৈরি হতো সেখানে গিয়ে অর্ডার দিতাম। আমি সপ্তাহে এক এক দিন এক এক এলাকায় দিতাম, যার জন্যে সে আমার অপেক্ষায় থাকতো। আমি তার মনের কথা বুঝেছিলাম, তো একদিন নিজে থেকেই তার জন্য কিছু সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছিলাম। সে খুব খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। আমি কিছুটা জানি, ওনার সাথেই তো আপনার বিয়ে হয়েছিল। হ্যাঁ, তাদের পারিবারিক অবস্থা মানে আর্থিক অবস্থা তো খুব একটা সচ্ছল ছিল সেটা বলা যায় না, কিন্তু আমার এই বিয়ে নিয়ে তাদের পরিবারের অনেকেরই আপত্তি ছিল, তবুও হলো। সংসারটা আমাদের সুখেরই হয়েছিল। প্রায় সে বেশি দিন বেঁচে ছিল না, কয়েক বছরের সংসার আমাদের একটা ছেলে হয়েছিল। সে শহরেই থাকে, সংসার করেছে। আমাকে যেতে বলে, আমি যাই না। এখানে যে তার মায়ের স্মৃতি, কেন যে এখান থেকে ওর কাছে যে থাকতে পারবো না সেটা ওকে বুঝাতে পারবো না, আরও বুঝবেও না। ও আমাকে যত সুখেই রাখুক না কেন, পুরনো ব্যবসাটা আর করি না। কিন্তু তোমাকে দেখে আমি অবাক হচ্ছি, তুমি এ ব্যবসায় তো আগ্রহী হলে কি করে? শিক্ষিত ছেলে, পারিবারিক অবস্থাও নিশ্চয়ই। মানে আসলে হয়েছে কি, আমি একটা সময় একটা চাকরি করতাম, তো যে কোনো কারণেই হোক সেই চাকরিটা হঠাৎ করে ছেড়ে দিলাম। চাকরিটা ছাড়ার পর এটা সেটা নানা কিছু করলাম, ভালোই লাগতো। পরে কিছু ব্যবসার চেষ্টা করলাম, টুকটাক বিভিন্ন ধরনের ব্যবসা করলাম, কিন্তু সেই অর্থে ব্যবসা আসলে আমি দাঁড় করতে পারিনি। পরে যখন এখানে আসলাম, এই বেতের ব্যাপারটা দেখে আমার খুব ভালো লাগলো। তো তখন অনেকে বললো যে
আপনি এটা সম্পর্কে খুব ভালো জানেন, তো এজন্যই আসি মাঝে মধ্যে আপনার সাথে একটু গল্প করতে। তা এখন তোমার ব্যবসার অবস্থা কেমন? চলছে মোটামুটি, মাঝে মধ্যেই ঢাকায় যাই, কিছু কিছু অর্ডারও পাই। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি আপাতত যে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকাটা দরকার বলে মনে করছো। না মানে সেরকম না ঠিক। আসলে এই ব্যবসাটা মন দিয়ে করতে পারলে আয় মন্দ হতো না। আমার এক আত্মীয় আছে যারা আমাকে এখনো দূরে ঠেলে দেয়নি। তাদের ঢাকায় একটা অফিস আছে, ওই অফিসে আমার এক ভাগ্নি কাজ করে এবং তারা এই জাতীয় জিনিসেরই অর্ডার দেয়। সে আমাকে ফোন করেছিল বলেই তো তোমার সঙ্গে এত কথা। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই 2-1 দিনের মধ্যেই ঢাকা যাব। আপনি যদি আপনার ভাগ্নিকে একটু বলে দেন তাহলে আমি ওনার অফিসে গিয়ে ওনার সাথে দেখা করে আসবো। ওরা জিনিসগুলো পেয়ে গেছে কিনা জানি না, তবে আমি বলবো তোমার কাছ থেকে যেন কিছু কেনে। আসলে এই কাজের সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম কি না, বিশেষ করে এই বেতের কাজগুলোর সাথে, এগুলোর চাহিদা যে এত বাড়বে সেটা আমি বুঝতে পারিনি। আমি তো আর করতে পারবো না। আমি চাই তুমি কাজটা চালিয়ে যাও, তুমি কাজটা করো। আমার ছেলে করতে দেবে না, মাসে মাসে কিছু টাকা পাঠায় আর আমার যা আছে তাতেই চলে যায়। আমি ওদেরকে বলে দেব ওরা যাতে তোমাকে একটা বড় অর্ডার দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যাব, আমি নিশ্চয়ই ওনাদের অফিসে যাব। আসলে এই মুহূর্তে একটা বড় অর্ডার আমার খুব দরকার। আমার ভাগ্নির নাম্বারটা তোমাকে দিচ্ছি। ও ভালো কথা, তুমি আবার কিছু মনে করো না। মনে করব কী ব্যাপারে? মানে মানে তোমার সাথে কথা বলতে যে নিজের অনেক কথাই তো বলে ফেললাম। দেখো, যে যে কাজ করে সে কাজ যদি ছেড়ে দেয় সে ছবিটা তার অন্তরে থেকে যায়। আর সেই কাজের সঙ্গে যদি তার ঘর সংসার করার লোক জড়িত থাকে তার স্মৃতি শহরে যায় না ভোলা। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই মুহূর্তে একটা বড় অর্ডার আমার খুব দরকার। আপনাকে রফিক মামা পাঠিয়েছে, টেনশন করবেন না, একটা না একটা কিছু হবেই। আমার প্রোডাক্টটা কিন্তু খুব নীরা, তুমি তুমি এই অফিসে? হ্যাঁ, তুমি এখানে কোনো দরকারে? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার কাছে এসেছি। কিভাবে হঠাৎ করে এই অফিসে তোমার সঙ্গে দেখা হবে এটা ভাবতে পারিনি। ভাবলে কি করতে, এখানে আসতে না? না, সেটা বলিনি। উনি তোমার চেনা? হ্যাঁ, রঞ্জু আর আমি একই অফিসে ছিলাম। হঠাৎ রঞ্জু চাকরি ছেড়ে চলে যায়। রঞ্জু আমি অফিসে অনেক দিন ধরে, নীরা আমার কলিগ, ফ্রেন্ডও বলতে পারো। আর তোমার সাথে ওর? হ্যাঁ, আমি এখানে একটা রেফারেন্স এসেছি একটা দরকারে। তুমি তো ওই অফিসে চাকরিটা বেশ আগেই ছেড়ে দিয়েছো, মানে আমার চাকরি ছাড়ার কয়েক মাস পরেই। হ্যাঁ, সে খবরও রেখেছো দেখছি। হ্যাঁ, আমি তারপরে এখানে জয়েন করেছি। ওই অফিসের কারোর সাথেই তুমি কোনো যোগাযোগ রাখোনি, আর তোমার ফোন নাম্বারটাও পাল্টে ফেলেছো। সেটাই কি স্বাভাবিক না? যাই হোক, আজকাল কি করছো? মাঝখানে শুনলাম এদিক সেদিক ঘোরাঘুরি করছো, কাজ টাজ কিছু করছো না? হ্যাঁ, সেখানেই তো এখানে আসা। আমার একটা বিজনেস আছে ঢাকার বাইরে। রফিক সাহেব, মানে ওনার আত্মীয়, ওই রফিক সাহেবের পরিচয় ওনার কাছে এসেছি। মানে আমার ব্যবসার কিছু প্রোডাক্ট যদি এই অফিসে। বাহ, ভালোই তো।
বেশ হিসেবে মানুষ তুমি। ব্যবসাটা নিশ্চয়ই ভালোই চলছে, মাঝখানে একটু ছন্নছাড়া হয়ে গিয়েছিল, একটু এলোমেলো আর কি। ঢাকা ছেড়ে চলে গেলে কেন? সেসব কথা কি এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা সম্ভব? অনেক কথা, অনেক দিনের কথা সেচে। আরে উনি তো ঠিকই বলেছেন, এত কথা কি আর অফিসে বলা যায়? শুনুন, আপনি কালকে আমাদের বাড়িতে আসুন, একটা গেট টুগেদার আয়োজন করেছি। আমি, শেফা, এছাড়া আমাদের পরিচিত আরও বেশ কয়েকজন থাকবে। আরে কিছুদিন আগে আয়োজন করেছি। আপনাকে রফিক মামা পাঠিয়েছে, এটা ভাইয়াকে বলবো। বিজনেসের ব্যাপারে ভাইয়া আপনাকে হেল্প করতে পারবে। নীরা, কি হচ্ছে এসব? আরে উনি তো ঠিকই বলেছেন, এখানে এত কথা হবে কি করে? আর উনি যে প্রয়োজনে এসেছেন সেটা ভাইয়াকে বললে আরও ভালো হেল্প করতে পারবে। আপনি কিন্তু অবশ্যই কালকে আসবেন। আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি আমাদের ঠিকানা। তো বাহ, তোমার তো ভাগ্য বেশ প্রসন্ন। এসেছিলে একটা কাজে আর পেয়ে গেলে নিমন্ত্রণ, তাও আবার অল্পচন একটা মানুষের কাছ থেকে। হ্যাঁ, ভাগ্য সুপ্রসন্ন সেটা তো বলতেই হবে, তা না হলে হঠাৎ করে এখানে তোমার সাথে দেখা। নীরা, কাজ শেষ হলে বলো, এই ফাইলটা দেখতে হবে। সে কি, ওনাকে তুমিও আসতে বলো, তোমার চেনা মানুষ। তুমি কি সত্যি কালকে ওদের বাসায় যাবে? কি আশ্চর্য, কাল আসবে মানে? শোনেন, কালকে আপনি অবশ্যই আসবেন। আপনাকে রফিক মামা পাঠিয়েছে, তার মানে আপনি কিন্তু আমাদেরও গেস্ট। আসুন কাল, ছাদে চায়ের আড্ডা হবে, তারপর রাতের খাবার সবাই একসাথে খেয়ে তারপর যাবেন। আচ্ছা, উঠেছেন কোথায়? আমি উঠেছি আমার এক খালাতো ভাইয়ের বাসায়। কি বলো তুমি, আমি যাবো কাল? আরে ও কি বলবে, আপনি রফিক মামার পরিচিত, তার মানে আমাদের গেস্ট, ওর মতোই। নীরা, কি হচ্ছে এসব? বেশ, কালকে এসো, দেখা হবে। এই তো ঠিক আছে, তোমার নাম্বারটা যদি। আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো কথা। তোমার বাড়ির সব কেমন আছে? তো কিছু জিজ্ঞেসই করলাম না। ও তো বললোই কালকে দেখা হচ্ছে, কালকে কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। কেন? এই যে কাল দাওয়াত দিলেন। সেটা আগামীকালকের জন্যই থাকুক, আসবেন কাল। যত খুশি তত আমাকে ধন্যবাদ দিবেন, প্রয়োজনের চেয়ে বেশি দিলেও সমস্যা নেই। আমি তাহলে আজ আসি। শেফা, আসি। কি রেগে গেলে কেন? অভ্যাসটা বদলা। অনেক কথা, সে যে অনেক দিনের কথা। আর উনি তো বলে গেলেন, সব সময় তো গম্ভীর হয়ে থাকো, কোনো কথাই স্বীকার করো না। এরকম একজন সুন্দর মানুষ তোমার পরিচিত, অনেক দিন ধরে তাকে চেনো, তাই তার সাথে কথা বলার সুযোগটা হাতছাড়া করতে চাইনি, তাই তো কালকে দাওয়াত দিলাম। তোমার বাসায় তুমি যাকে খুশি তাকে আসতে বলতে পারো, এটা তোমার ব্যাপার। ব্যাপার তোমারও আছে, একটা কথা নিশ্চয়ই অস্বীকার করতে পারবে না। কি? এই ভদ্রলোকের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক মনে হচ্ছে না, কোথাও না কোথাও একটা খটকা আছে। সেটা আরও ভালো করে জানার জন্যই কালকে আসতে বললাম। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেটা নয় হলো, অনেক কথা, অনেক দিনের কথা সেজে, এটা নিশ্চয়ই মিথ্যে নয়। একটু বেশি বুঝে ফেলেছো। বোঝার এখন অনেক বাকি আছে। ফ্রি হলে ফাইলটা দেখো।
ভাবছি আজকে লাঞ্চ করব না, কেন? গল্প শুনবো। কি? ওই ভদ্রলোকের 2 একদিন চা কফি খেয়ে সময় কাটালে এমন কি সমস্যা? কি ব্যাপারটা কি? কখন থেকে কি হচ্ছে এসব? হয়নি এখনো কিছু, হবে, তুমি বলবে। আচ্ছা আমি পাল্লায় পড়লাম তো। কি কি শুরু করেছো তুমি? রাগ করছো? না, তবে সবসময় ফাজলামো ভালো লাগে। আমারও তো সেই কথা, ঠাট্টা করবো না, যদি সত্যটা বলো। ধরা পড়ে গেছো, লুকাতে পারবে না। এই নীরা, কালকে তোমার বাসায় প্রোগ্রামে স্পেশাল কেউ কি থাকবেন? কেন? না, দাওয়াত তো পেয়েছি, কারণটা এখনো জানি না। এই যে আমরা কয়জন মিলে আড্ডা মারবো, এটা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। রান্না কেমন হবে তুমি নিজের হাতে রাঁধবে বলেছিলে, আগে দেখা যাক খাবার স্বাদ কেমন হয়। ওই যে ফোন এসে গেছে, এখন বলবে একটু পরে। লাঞ্চের আওয়ার যখন শুরু হবে তখন ফোনের আওয়ার। আগেই কথা বলার সময় ঠিক করে রেখেছে, ভালো। আফসোস বয়সটা নেই। সত্যি শেফা, এভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। কত স্মৃতি, কত কথা, সেসব কিছু ঘুরে ঘুরে মনে আসছে। কাল নীরার বাসায় যাব শুধুমাত্র তোমার জন্য। যা হয়ে গেছে সেগুলো কি আমরা ভুলে যেতে পারি না? নীরার বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। ফোনে সারাক্ষণ ব্যস্ত থাকার চেয়ে অন্তত নিজের কথাটা একটু ভেবো। কিরকম? বিয়ের আগে তুমি সারাদিনে কতক্ষণ কথা বলতে সেটা কিন্তু ভুলে যেও না। আরে সেই জন্যই তো এত তাড়াতাড়ি আমাদের বিয়েটা সারতে হয়েছিল। তাই নাকি? তো বিয়েটা হয়ে যাওয়ার পর বউকে অন্য অফিসের চাকরি ছাড়িয়ে নিজের অফিসে জয়েন করা নেই। নীরা না হয় বিয়ের স্বপ্নে বিভোর হয়ে ফোনে সারাক্ষণ কথা বলে যাচ্ছে, আর তুমি তো নিজের বউকে বিয়ের পরেও চোখে চোখে রাখছো। একদম ঠিক বলেছেন ভাইয়া। আমি তো সবসময় বলি ওকে এ কথা, কোথায় যাচ্ছ, কার সঙ্গে কথা বলছো, এখনো কি ছাড়তে পেরেছো এসব কথা বলা? এসব দাম্পত্য আলাপ বাসায় গিয়ে করো, কালকে তো আবার ছুটির দিন। আর আমরা যে বিষয়ে কথা বলছিলাম সে বিষয়টা তো শেষ করতে হবে নাকি? অবশ্যই, চলুন চলুন তাহলে। আচ্ছা, নীরাকে তো এই ব্যাপারে দরকার নেই, তাই না? না না না, না, ও থাকুক ফোন নিয়ে। ঠিক আছে, চলো। এই পর্যন্ত কতগুলো ব্যবসা ধরলি আর ছাড়লি? আরে বাদ দাও, এক একটা ব্যবসার অভিজ্ঞতা এক এক রকম। হ্যাঁ, মাঝে তো শুনলাম ওই যে কাঠের জন্য বোধহয় একটু ছোটোছুটি করছিলি। হ্যাঁ, ওই পুরান ঢাকায় একটা ফার্নিচারের দোকান দিয়েছিলাম, চলে। কিন্তু জানো, আমার ধারণা এখন যে ব্যবসাটা ধরেছি না, এইটা খুব ভালো চলবে। সেটা অবশ্য তোকে দেখেই বোঝা যাচ্ছে। ব্যবসা রেখে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস, ব্যবসা কেমন যাচ্ছে খুব বোঝা যাচ্ছে। শোন রঞ্জু, তোকে তো খুব ভালো করে চিনি, পাগলামিটা ছাড়। ব্যবসার প্রয়োজনের চাইতে ঘোরাঘুরিটাই বেশি হচ্ছে। ঠিক আছে, যদি থাকতে দিতে না চাও তো পরিষ্কার করে বলো, অন্য কোথাও ব্যবস্থা করি। খুব ভালো হবে, লোকে ভালো বলবে, বলবে খালাতো ভাইকে বাসায় থাকতে দিনি, লোকে বলবে খুশি হবে না? ভালো হবে না ব্যাপারটা? আচ্ছা, একটা কথা বলতো, কি? ভাবি কি প্রায় এভাবে রাগ করে ওনার বাবার বাড়ি চলে যায়? যায়, আবার তাড়াতাড়ি ফিরেও আসে। ও, তো এই রাগটা কি নিয়ে? তুই থাকতে থাকতে যদি তোর ভাবি ফিরে আসে, হ্যাঁ, তুই নিজেই জেনে নিস। সত্যি আমি ভীষণ বদলে গেছি। একসময় যাকে দেখার জন্য প্রাণটা ছটফট করত, আজ তার সঙ্গ কেমন যেন অসহনীয় মনে হচ্ছে। এরই নাম কি ভালোবাসা? আজ যা আছে কাল তা নেই। সত্যি কি ভালোবাসা বলে কিছু আছে?
কি ব্যাপার? আমাকে বললে তাড়াতাড়ি আসার জন্য, কোথায় নাকি বাইরে যাবে, আর এখন তুমি নিজেই রেডি হও নাই। তুই এসেছিস ভালো হয়েছে, তুইও চক, মানে পথ ভুলে আবার কোথায় না কোথায় চলে যাস, সেই জন্য তাড়াতাড়ি আসতে বলেছে। ও, পথ ভুলে? হুম। তুমি একটা কাজ করো, কি কাজ? ফোনটা বের করো। কেন? ভাবিকে একটা ফোন দাও। আরে কেন? তুমি যে ভাবিকে ভয়ানকভাবে মিস করছো, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, তোর যদি দরকার হয় তুইও বাইরে থেকে ঘুরে আয় যা। আরে আমি আবার বাইরে যাব কেন? আমি না তোমার কথা মতো এই মাত্র তাড়াতাড়ি করে বাইরে থেকে আসলাম। আচ্ছা শোনো, একটা কাজ করি, কি? দুজনে নিচে যাই, হুম। চা বানাই, জম্পে আড্ডাতে। ঠিক আছে, চল। চলো চলো চলো। সন্দেহ তোমাকে? শুধুই সন্দেহ নাকি অন্য কোনো ব্যাপার ছিল? তা জানি না, তবে সন্দেহটা স্পষ্ট করে বলেছে। ভালোবাসা বেশি থাকলে সন্দেহ একটু থাকেই, আর সেটা যদি সে ভুল করে করে, তার ভুলকেও ভাঙিয়ে দিলে হয়ে যায়। ব্যাপারটা যত সহজে বলছো, আসলে ব্যাপারটা অত সহজ না। তাহলে কঠিনটা কি? আরও একটা ব্যাপার ছিল মনে হয়। কি ব্যাপার? আমি আমার ফ্যামিলির বড় মেয়ে। আমার তো 2 বোন আছে, ছোট ভাই আছে। বাবার আর্থিক অবস্থাও তেমন ভালো না। আমাকে বিয়ে করলে তো আমার ফ্যামিলির সমস্ত রেসপন্সিবিলিটি তাকে নিতে হবে, মানে এটা আমি ধারণা করেছিলাম। সে আশঙ্কা থেকে হয়তো শেষমেশও আমাকে এড়িয়ে যেতে পারে। যদিও ও বলেছিল কারণটা শুধুই সন্দেহ। আমি জানি বলে সন্দেহটা ভুল। আমার ধারণা ও জানে। অবশ্য এর পিছনে আমাদের অফিসে আরও 2 জনকে আমার দায়ী বলে মনে হয়। কারণ আমি অফিসে থাকা অবস্থায় তারা 2 জনে আমার কাছে আসার কম চেষ্টা করেনি। আমি অবশ্য পাত্তা দিইনি, এড়িয়ে গেছি। কারণ তখন রঞ্জুই ছিল আমার কাছে সবচাইতে বড়। আর তারা হয়তো সেই ক্ষোভ থেকে রঞ্জুর সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করেছে। আমি এড়িয়ে গেছি। সেই ক্ষোভ থেকে হয়তো রঞ্জুকে ভুল বোঝাতে পারে। অফিসে আমার সমবয়সী একটা কলিগ ছিল, আমরা ভালো বন্ধু ছিলাম। রঞ্জুর সাথে আমার এই ভালোবাসার সম্পর্কের কথা আমার বন্ধু জানত, অথচ এই বন্ধুকেই রঞ্জু ভুল বুঝল, সন্দেহ করল। আমি যে রঞ্জুকে বোঝানোর চেষ্টা করিনি তা কিন্তু না, অনেক চেষ্টা করেছি। রঞ্জু ভীষণ অভিমানী, এত রেগে গেল, ওকে বোঝানোর কোনো সুযোগই পেলাম না। তারপর অফিস ছেড়ে দিল, আর কোনো খোঁজ নেই। আমি অফিস ছেড়ে দিলাম। এই অবস্থায় কি অফিসে থাকা যায়? তুমি যে কথাটা বললে তাতে কিন্তু রঞ্জু ভাইকে বেশ হিসেবেই মনে হয়। কোন কথাটা? ওই যে ফ্যামিলির দায়িত্ব বা বোঝা। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? শোনো, এরকম ছেলের সংখ্যা কিন্তু কম না। অবশ্য তোমার ভালোবাসার মানুষের ক্ষেত্রে আশঙ্কাটা নেই। তুমি ফ্যামিলির ছোট মেয়ে, তোমার ফ্যামিলির অবস্থাও ভালো। তোমাকে বিয়ে করলে ওর লাভই হবে। ও এরকম না। তাহলে তো ভালোই। তবে খবরদারিটা একটু বেশি করে। বারবার ফোন করা, কার সাথে কথা বলছি সেটা জানা, তারপরে পাশে কে হাসছে। এই দেখো, কল চলে আসলো। ধরো, পরে আগে তোমার কথা বলো। রঞ্জু ভাইয়ের সাথে কত বছর পরে দেখা? 3-4 বছর হবে, এত হিসাব নেই। ও কি বিয়ে করেছে? কাল তো আসবে, কাল জেনে নিও। আরে আমি জানতে চাইলাম যে তুমি জানো কি না। বিয়ে করবে এটাই তো স্বাভাবিক, এই জন্য তো এত কিছু করেছে। ব্যবসা যেহেতু আছে, দোকান ভালো চলছে, নিশ্চয়ই সংসারও আছে।
দিন শেষে বউয়ের হাতে মিষ্টি শরবত, হালুয়া, ফিন্নি। চা নয় কেন, সাথে তো অন্য কিছুও থাকতে পারে, যেমন পুরি, কেক, এসব আর কি। জানি জানি, ও যেখানে থাকতো ওইখানে এসবই চলে। ওর বউয়ের হাতে গলায় নিশ্চয়ই অনেক গহনা। অনুমানের উপর এত কিছু বললে কি করে? আমি 2-1 বার গিয়েছিলাম ওর বাসায়, সেখান থেকেই বলছি। যাকে সব কথা বাদ, ও থাকুক ওর হিসেব নেই। তুমি হুট করে একটা ঝামেলা বাঁধিয়ে দিলে, কোনো কিছু না চিন্তা করে আল্লাহ দিয়ে বললে কালকে আসুন। তাহলে কি ফোন করে না করে দিব? কিভাবে? এখন তুমি বললে ভাববে আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। কেন, সমস্যাটা কি? চেনা মানুষই তো। অবশ্য আমি চাই না ও কাল আসুক। সম্পর্কটা এখন নেই তাতে কি হয়েছে? ভদ্রতা করে দুজন দুজনের সঙ্গে কথা বলে সময় কাটালে ক্ষতি কি? আমার তো মনে হয়। কি মনে হয়? না থাক, তুমি রেগে যাবে। শুনি। তোমার মধ্যে হয়তো কোনো অনুশোচনা আছে। আরে বাপরে, অসম্ভব। আমি এমন কিছু করিনি বা বলিনি যার জন্য আমার মধ্যে অনুশোচনা কাজ করবে। এ ধরনের কথা না বলাই ভালো হবে। বাদ দাও, একটা গান শুনি। কি বিরহের? ধুর, বাদ দাও তো, লাগবে না। আর তুমি নিশ্চিত থাকো, আমি কাউকে তোমাদের সম্পর্ক নিয়ে কিছু বলবো না। তোর ভাবি তো রাগ করে বাপের বাড়ি গিয়ে আমাকে একটা বিপদে ফেলে দিল। এই 2-1 দিনের বিরহ আমার ধারণা তোমার সহ্য হয়ে গেছে। না, কিন্তু এবারের ব্যাপারটা একটু লম্বা সময়। তাছাড়া তোরও খাবার দাবারে খুব একটা সুবিধা হচ্ছে না এতদিন পর। আরে আমার খাবার, ও আমার কিন্তু কাল একটা দাওয়াত আছে। তোর? হুম। কোথায়? এই এলাকায়? আরে এত প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কি করে? মানে আমি তো আজকে একটা অফিসে গিয়েছিলাম, তো সেখানে আমার একজন পরিচিত বের হলো। তো তারা তাদের কলিগদের নিয়ে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে। তো সেখানে আমাকে বলছিল যাওয়ার জন্য। ও আচ্ছা। ও কি, একটা কাজ করো না, কি? কাল তুমি আমার সাথে চলো। আরে তোর পরিচিত তোর দাওয়াত দিয়েছে, তোকে আমি কেন যাব? না না না, তাতে কোনো প্রবলেম নেই, দাঁড়াও আমি একটু পারমিশনটা নিয়ে নিই। হ্যালো, কে? আমি রঞ্জু। ও, এটা তোমার নাম্বার? হ্যাঁ, আমার নাম্বার। তো কাল আসি, কি বলো তুমি? মানে অনেকদিন কথা হয় না তোমার সাথে। নীরা তো তোমাকে বললই, এটা নিয়ে আবার আমার কথা বলার কি আছে? আমার তো কোনো আপত্তি থাকার কথা না। না, বলছিলাম যে তোমার যদি আপত্তি থাকে তাহলে আসবো না। আপত্তি নেই, অতটা অভদ্র এখনো হয়নি আমি। থ্যাঙ্কস। আরেকটা কথা, জামশেদ ভাই মানে আমার খালাতো ভাই, আমি তো ওনার ওখানে উঠেছি, ওনাকে কি সাথে নিয়ে আসা যাবে? একা আমার মুখোমুখি হতে চাইছো না? এত যখন ভয়, তাহলে সামনে আসার দরকার কি? আরে না না, সেই জন্য না, বলছিলাম যে মীরাদের বাড়ি থেকে জামশেদ ভাইয়ের বাড়িটা খুব কাছে, আর উনি এখানেই থাকেন, তাই। সমস্যা কি? তুমি দরকার হলে নীরাকে ফোন করো। না না থাক, নীরাকে ফোন করার প্রয়োজন নেই, আমি কাল আসবো, জামশেদ ভাইকে নিয়েই আসবো। ঠিক আছে, কাল দেখা হবে। একা একা আমার মুখোমুখি হওয়া তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে রঞ্জু। আর যদি ভেবে থাকো তোমার বিরহে আমি এখনো দুঃখের সাগরে ভাসছি, তাহলে ভুল করবে, ভীষণ ভুল করবে। আমি বেশ আছি। রঞ্জু, হ্যাঁ, কথা তো বললি কার সঙ্গে, কিন্তু ওই পরিচিত মানুষটাকে সেটা তো বললি না।
বললে তুমি চিনবে, কালকে গেলেই তো দেখতে পারবে। কেমন করে যেন কথা বলি, তখনই মনে হয়েছিল তোর পরিচিত কোনো একটা মেয়ে। বোঝো তো ভালোই। তোর চাইতে আমার বয়সটা তো একটু বেশি, তাই না? হ্যাঁ, বয়সও বেশি, বুদ্ধিও বেশি। ছোটবেলা থেকেই দেখেছি বুদ্ধি তোমার ভালোই। আচ্ছা শোন, তোর ভাবি যদি বাসায় থাকতো তাহলে ওদেরকে আমাদের বাসায় দাওয়াত করতাম। এই তুমি সারাক্ষণ ভাবি ভাবি করো, তুমি ফোন করো তো ভাবিকে, ভাবি ফোন করো তো। হ্যাঁ, ফোন করো। না না করো না, থাক, সারাক্ষণ কন্টিনিউস তুমি ভাবি 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 করছো, করো ফোন। আচ্ছা, লাগবে না, চলে আসবে দু একদিন। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো, থেমে যাবে বিন। কিরে, তুই কি ইদানিং গানের প্র্যাকটিস করছিস না একদম, তাই না? নাহলে তো গানটা একটু ভালো হতো। ও করবে গানের চর্চা? অফিসে যতটুকু সময় অবসর পায় ততক্ষণ শুধু ফোনেই কথা বলে। ওর ব্যবস্থা একটা হচ্ছে খুব শিগগিরই। আপনার সঙ্গে পরিচয় হয় খুব ভালো লাগলো। আমাদের বাসায় এত কাছে যখন থাকেন, যখন ইচ্ছে চলে আসবে। আসলে সময় তো খুব একটা পাওয়া যায় না। তাই কালকে রঞ্জু যখন বললো চলে এলাম। আসলে আজকে তেমন একটা কাজ ছিল না। এমনি হবে যে আপনাদের এখানে কি এরকম প্রোগ্রাম প্রায়ই হয়? আসলে হয়েছে কি, আমরা অফিসের সবাই একটা পরিবারের মতো। আর নীরার ভাই ভাবি তো আমাদের খুব কাছের মানুষ, আর এরকম গল্পগুজব করার মতো সুযোগ সব বাসায় হয় না। হ্যাঁ, ওনাদের নিজেদের বাড়ি, তাই মাঝে মাঝে আমরা এরকম আসা যাওয়া করি, এক এক সময় এক এক উপলক্ষ নিয়ে। আর এইভাবে আস্তে আস্তে আমি বাড়ির একজন হয়ে গেছি। কিন্তু আজকের ব্যাপারটা কিন্তু কিছুই জানি না। আরে জানবে, একটু ধৈর্য ধরো। ওই যে শেফা বলবে, শেফা সব বলে দেবে। ভাবি আমাকে কিছু বলছেন? তুমি যতটা দূরে বসে আছো সেটা দেখে তোমাকে একটু মনে করিয়ে দিলাম, আজকের আয়োজনটা কিন্তু তোমার ইচ্ছেতেই করা। শেফার নিশ্চয় সেটা ভুলে যাবার কথা নয়। আমরা কি এখানে বসে বসে গল্প করবো নাকি? আপনি কি বলেন, নিচে নামবো আমরা? আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। শোনো, এবার আমাকে কিন্তু একটু নিচে যেতে হবে, রাতের রান্নার আয়োজনটা করতে হবে না, না হলে আবার সব দোষ আমার কাঁধে এসে পড়বে। তা তো হবেই, সে দায়িত্ব তুমি অস্বীকার করতে পারো না। ওই যে দেখেছো, আমি বলার আগেই শুরু হয়ে গেছে। এই আমি নিচে গেলাম, তোমরাও আসো। আপনার কথা নীরা কালকে এসে বাসে বলে গেছে। আর রফিক মামা যখন পাঠিয়েছে, নিশ্চয়ই আমি দেখবো আপনার ব্যাপারটা। আর আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেই প্রোডাক্টের যারা আছে এখানে পরিচিত, তাদের সঙ্গে পরিচয় আমার আছে। কি জিনিস ঠিক বুঝলাম না তো। আমি একটু আগে শুনলাম ওনার কাছে, উনি ঢাকার বাইরে ব্যবসা করেন। ওনার ওখানে বেতের অনেক জিনিসপত্র তৈরি হয়, কোলা, ঝুড়ি, এগুলো আর কি। রফিক মামা কিন্তু খুব অল্প বয়স থেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আমি ওনার উৎসাহী বছর কানাক আগে থেকে বিজনেসের সাথে আছি। এই দাঁড়ান, একটা ফোন এসছে, আমাকে মনে নিচে ডাকছে, আমি একটু নিচে যাব। আর আগে শিফা, তো সবাইকে দিয়ে নিচে এসো, আমি তো উপরে আর আসবো না। হ্যাঁ, দেখে কি জন্য ডাকে, আসি তাহলে। হ্যাঁ, কিছুই তো বুঝলাম না রে। কি তোর ব্যবসার সঙ্গে এদের কি সম্পর্কে? বা কেরাই বা তোকে ডাকলো কেন? চলো শেফা, নিচে যাই। তোমরা যাও, আমি একটু বসি। নিচে গিয়ে বসে একটু আরাম করে খেলাটা দেখি। এই রান যেন কত হয়েছিল? আরে গল্প আড্ডা হচ্ছে, আর এর মধ্যে আপনি আছেন খেলা নিয়ে। নীরা, আরেকটা গান গাইলে তো পারতে। এখানে তোর সেই চেনা মেয়েটা নেই তো, যার সঙ্গে তোর বিয়ের কথা তুলছিল? তোমার কি সেরকম মনে হচ্ছে? হতে পারে না। দেখো, তোমার যদি তেমন মনে হয়, দেখো খুঁজে দাও।
আপনি যার পরিচয় এসেছেন সে কি একা বসে থাকবে? আমি তো এসেছি আপনার দাওয়াতে। শেফা একা বসে আছে, চলুন চলুন। শেফা, তোরা কথা বল, আমরা সবাই নিচে যাই। আজকে প্রোগ্রামের বিষয়টা তো আমার কাছে পরিষ্কার করছো না তুমি এখনো। হাত ধৈর্য ধরো, এরা সব বলবে। চা হবে নাকি আরেকবার? ঠিক আছে, তোমরা বসো, আমি চা করে নিয়ে আসি। হ্যাঁ, আই বসো, গল্প করো। ভদ্রলোক কে ছিলেন? ও, যিনি আমার সাথে এসছেন, উনি জামশেদ ভাই। ও নিচে গেছেন, দেখলাম ওনাদের সাথে বেশ ভালোই জমে গেছে। তোমাকে চা দিতে বলি? চা? না, চা একটু আগেই খেয়েছি। যাই হোক, তুমি তো এখন আমাদের গেস্ট, যদিও একদিনের পরিচয়ে তোমাকে নীরা আসতে বললে আর তুমিও চলে এলে। দেখো শেফা, তোমার সাথে যখন দেখা হয়েই গেল, তখন যতটুকু সময় আমরা কথা বলছি, আমরা কি একটু হাসি খুশি গল্পের মাঝে কথা বলতে পারি? আমার মনে হয় সেটাই ভালো হয়। যেমন তোমার ইচ্ছা। ইচ্ছে তো শুধু আমার হলে হবে না, ইচ্ছেটা তোমারও হতে হবে। হ্যাঁ, তুমি যদি চাও যে আমি এখানে অল্প একটু সময় থেকে খুব তাড়াতাড়ি চলে যাই, তো ঠিক আছে, আমি চলে যাব। না না, আমার কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট তুমি ততক্ষণ খুশি থাকতে পারো, নিচে গিয়ে ওদের সাথে গল্প করতে পারো, তাহলে তোমার সময়টা আরো ভালো কাটবে। তুমি আগের চেয়ে আরো অনেক সুন্দর হয়েছো। তাই নাকি? দেখতে যেমন ছিলাম সেটা মনে হয় তোমার খুব বেশি পছন্দের ছিল না, তাই কোন একটা ছুতায় সম্পর্কটা। শেফা দেখো, আমি আগেও বলেছি, আগের সব কথা বাদ দিয়ে আমরা একটু সহজ হয়ে কি কথা বলতে পারি? আগের সব কথা বাদ দিয়ে যদি কথা বলতে চাও, তাহলে আমরা এখন কথা বলছি কোন পরিচয়? তুমি বরং নিচে যাও, নিচে গিয়ে ওদের সাথে কথা বল। নতুন মানুষের সঙ্গে কথা বললে তোমার ভালো লাগে। আপনি বোধহয় খুব কম কথা বলেন, তাই না? মানে নতুন পরিচয়, নতুন জায়গা, একটু সময় লাগবে তো। আপনার ভাই কোথায়? ছাদে আছে, শেফা আছে ওখানে। কালকে তো উনি শেফার অফিসে গিয়েছিলেন, ওখানে কথা হয়েছে। আই শোনো, তুমি না রঞ্জুর কাজটা করে দিও প্লিজ, না হলে না রফিক মামা খুব কষ্ট পাবে। আর রফিক মামা আপন মামা না হলে কি হবে, উনি কিন্তু খুব তোমাদের মনে করে। নিশ্চয়ই। শোনো, যাচ্ছ তো? আসছি। হ্যাঁ, ব্যাপারটা কি বলো তো? কোন ব্যাপার? এই যে ছাদে শেফার সঙ্গে গল্প করছে, যে সে কি নীরার পছন্দের? তোমার যে কি বুদ্ধি! তোমার বুদ্ধি কি বলে? আচ্ছা, শেফাকে কখনো দেখেছো এত চুপচাপ থাকতে আমাদের বাড়িতে এসে? আজকেও নিজেকে কেমন আলাদা করে রাখছে। ওর জন্যই তো এই প্রোগ্রামটা আয়োজন করা হলো, আর ওই তো দায়িত্ব নিয়েছে
নীরার বিয়ের ব্যাপারটা সবাইকে বলবে। তাহলে লোকটি কে? মনে হয় শেফার চেনা কেউ। কি করে বুঝলে? একটা সহজ ব্যাপার, কেন তোমার মাথায় আসছে না আমি বুঝতে পারছি না। অভিজ্ঞতা বড় অভাব। তুমি ছাড়া এই জীবনে কারোর সাথে কথা বলতে দিয়েছো কখনো? বেশ করেছি, এত বুঝতে হবে না। যাই ওদিকটা একটু দেখি রান্নার পদ্দুর কি হলো। তুমি কিন্তু আগের মতনই আছো, একটু রোগা হন। সত্যি তুমি খুব নিষ্ঠুর। যা সত্যি তাই বললাম। একটু আগে তুমি তো বললে যে আমি আগের চাইতে দেখতে অনেক সুন্দরী হয়েছি। এটা নিশ্চয়ই মিথ্যে নয়, নাকি ভালোবাসার অভিনয়? হয়তো অভিনয় করোনি, সত্যিই বলেছো, এই জন্য আমিও বললাম। আচ্ছা বাদ দাও এসব কথা, এত বছর কি করলে? প্রথমে বেশ কয়েকদিন একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার একটা পর্যায়ে বুঝলাম যে ঘোরাঘুরি করে তো আর পেট চলবে না, কিছু তো একটা করতে হবে। তারপর করলাম, ব্যবসা করলাম। খুব একটা যে ভালো করতে পেরেছি তা না, এখনো করছি, একটা ব্যবসা এখনো করছি। দেখি কটা দিন করি। তুমি তো চাকরি করছো, আর তাছাড়া? এছাড়া কি করব? নিজেকে একটু সুন্দর করার চেষ্টা করছিলাম, এর জন্য হয়তো আমার সৌন্দর্য তোমার চোখে পড়েছে। তুমি কিন্তু এখনো সহজ হতে পারোনি। আমি সত্যি বলছি, তুমি আগের থেকে আরো অনেক সুন্দর হচ্ছে। এই জন্য তুমি একটা ধন্যবাদ পেতেই পারো। আচ্ছা, তোমার কলিগরা মানে নিচে আছে, ওরা কিছু মনে করবে না তো? কি ভাবে? মানে এই যে তুমি আমরা এখানে একা। ওদের আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমার চোখে আমাকে দেখতে যতখানি সুন্দরী মনে হোক না কেন, আর ওই তাদের মধ্যে মানে আমার কলিগদের মধ্যে কেউ কিন্তু আমার বয়ফ্রেন্ড না, আমার হাজব্যান্ডও না। হাজব্যান্ড? শিওলো, তুমি হাসছো কেন? না, হাজব্যান্ডের কথা শুনে যেমন চমকে উঠলে, তুমি কি আশা করেছো তোমার বিরহ আমি এখনো একা রয়ে গেছি? আমার আশা করায় না করায় তোমার কি বা আসা যায়? আর তাছাড়া তোমার বিয়ে সম্পর্কে আমি কিছুই জানি না। জানতে চাও? তুমি জানালে জানতে চাই। না, এখনো বিয়ে করিনি। অবশ্য তুমি ভেবো না যে তোমার অপেক্ষায় পথ চেয়েছিলাম, ভাবলে ভুল করবো। আমি কিছুই ভাবছি না, আসলে যা বলার বলছো তো তুমি। তো বিয়েটা করলে না কেন? এটা তো একটা ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেল। আপনি না দেখতে অনেকটা আমার বড় ভাইয়ের মতো। তাহলে তো আজ থেকে আপনি আমাদের সবার বড় ভাই। ঠিক আছে, আপত্তি নেই। মানে বয়স যত বাড়ছে মনটা ততই বুড়ো হতে চাইছে না। বড় ভাই পর্যন্ত ঠিক আছে, কিন্তু মামা চাচা বলে কেউ ডাকলি না মনটা কেমন হয়ে যায়। এতক্ষণ চুপ করে থাকলে কি হবে? আপনি তো বেশ রসিক লোক রে ভাই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রড বুদ্ধও বুঝে বেড়েছে। তারপরে বলি, বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্বটা আমারও। তখন কারোর সাথে বিয়ে হলে আমার সম্পূর্ণ পরিবারের দায়িত্ব তার উপর পড়বে। এটা ভেবে যদি কেউ পিছু হাঁটতো, এর জন্যই বিয়েটা করা হয়নি। ভাবলাম একটু গুছিয়ে নেই, তারপর এসব করা যাবে, এসব নিয়ে ভাবা যাবে। তুমি যে কি বলো না। তুমি আবার ভেবো না যে কথাটা আমি তোমাকে বললাম। না, আমি কিছুই ভাবছি না। তোমার কথা তো বললে না, বিয়ে নিশ্চয়ই করেছো। বউ কি দেখতে আমার চাইতে অনেক সুন্দর?
বিয়ে না, বিয়ে করিনি। তাই বলো, এই জন্য তো তোমার চোখে আমাকে দেখতে এত সুন্দর লাগছে। খুশ গল্পও করছো, মতলবটা কি? তুমি তুমি কিন্তু আগে এভাবে কথা বলতে না। তখন তো আমাদের দুজনের একই স্বপ্ন ছিল, দুজনে বিয়ে করব, সংসার হবে, দুজনের মধ্যে গভীর ভালোবাসাও ছিল। এখন তো আর নেই, আমরা কেউই কারণ নই। সুতরাং কিভাবে কথা বললাম এটাতে তো কিছু যায় আসার। ভীষণ রেগে আছো আমার উপর। না না, সত্যি বলছি, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। এই মুহূর্তে তুমি আমার কাছে একটা অচেনা পুরুষ মাত্র। দুজনের মাঝখানে একটু কথাবার্তা বলে খোঁজ গল্প করার চেষ্টা করছি। তুমি তো বললে দুজনের মধ্যে একদিন কি গভীর প্রণয় ছিল, আজ চেনা মানুষটাকে কত অচেনা মনে হচ্ছে। সবই যেন বদলে গেছে। দোষটা কার কি জানি, হয়তো আমারই। ও তাই বুঝি? বলো বলো, সবাইকে বলো। বলবেই তো, বিয়ের আগে আমি যাই বলতাম তাতে হ্যাঁ বল, আর এখন যাই বলি তার উল্টোটা বলে। কেন? উল্টো কথা বললাম কখন? আচ্ছা তুমি বলো, আমার বাবা কি তোমার সাথে বিয়ে দিতে রাজি ছিল? একদম ছিল না। তোমার অবস্থা দেখে আপু তো বাবাকে রাজি করিয়েছিল। তাই নাকি? হুম। আর তোমার অবস্থা? আমার অবস্থা আবার কি, যেমন আছি এমনই ছিল। আর বাবা যেখানে শেষ পর্যন্ত রাজি হতো আমি সেখানেই বিয়ে করতাম। তোমার অবস্থা দেখে বাবাকে রাজি করানো হয়েছিল, আর না হলে কি তুমি আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারতে? হয়েছে, শুরু হয়ে গেল। কার ফ্যামিলির ওজন বেশি? অনেকক্ষণ গল্প করে ফেলেছি, ওদিকে রান্নাটার কি খবর একদম নেইনি। আপনারা গল্প করেন, আমি একটু দেখে আসি। আর বলবেন না, আমার স্ত্রীও তো সেদিন এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলে রাগ করে বাপের বাড়ি চলে গেল। আমি বারবার বোঝানোর এই রে, বলতে না বলতেই ফোন। আমি একটু ফোনটা ধরি প্লিজ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই তো আছে আমি। তুমি কোথায়? বাসায় মানে বাসার সামনে? হ্যাঁ আমি তো ওই যে রঞ্জু এসছে, ওর সঙ্গে একটা জায়গায় এসেছি। চাবি নিয়ে যাওনি? আচ্ছা 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 আমি আসছি। কি হলো ভাই? স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল, চাবি নিতে ভুলে গেছে। এখন রাগ ভেঙেছে, বাড়ি ফিরেছে, তালা দেখে ফোন দিয়েছে। আমাকে একটু উঠতে হচ্ছে। সে কি, খেয়ে যাবেন না? এখন একবেলা এখানে খেতে গেলে 2 দিন উপোস থাকতে হবে। শেফা, আমি আজ চলি। কেন? ওই জামশেদ ভাই বোধহয় বেশিক্ষণ থাকবেন না, চলে যাবেন। তো আমি নিচে গিয়ে ওদের সাথে একটু কথা বলে আজ যাই। তোমার সাথে দেখা হবে আবার কবে। ভালো থেকো। আচ্ছা, যে মেয়েটার সঙ্গে রঞ্জু কথা বলল সেটি ওর চেনা মেয়েটি, যার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল? হতে পারে। হ্যাঁ বলো। আমি কাল তোমার সাথে কি একটু দেখা করতে পারি? কেন? তোমার সাথে কিছু কথা ছিল। কোথায় দেখা করতে চাও বলো? তুমি যেখানে বলবে, যখন তোমার সুবিধা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কাল ফোন করব। ওকে, থ্যাংক ইউ। না না, তা হবে না, অসম্ভব। কেন? কেন অসম্ভব? আর হয় না, কিছুতেই হয় না। কেন হয় না?
আমি স্বীকার করছি আমি ভুল করেছি। পরে আমার মনে হয়েছে, বহুবার মনে হয়েছে যে আমি যা করেছি সেটা ঠিক হয়নি, আমার ভুল হয়েছে। আমি চেষ্টা করেছি যে তোমার সাথে দেখা হলে সব কিছু মিটপাট করে ফেলবে। আমি তো তোমাকে পাইনি, তোমার ফোন নাম্বারও ছিল না আমার কাছে। আমি চাইছি সব কিছু এখন আবার নতুন করে শুরু করতে। তোমার ইচ্ছে পূরণ হবে না, আমার পক্ষে সম্ভব না। আমার হাতে অনেক কাজ, অনেক দায়িত্ব। ঠিক আছে, তোমার দায়িত্ব আছে, তোমার দায়িত্ব আমরা দুজন মিলেমিশে ভাগ করে নেব। দেখো রঞ্জু, আমাদের এই হঠাৎ দেখা হওয়াটা আর আজকে কিছুক্ষণের আলাপটাকে তুমি সুযোগ হিসেবে নিও, নিলে খুব ভুল করো। কিসের ভুল? শেফা, এই যে তোমাকে এতদিন পর দেখেছি, কিন্তু বিশ্বাস করো আমার মনে হচ্ছে তুমি আগের চেয়ে একটু বদলাওনি। কি করে? আমি তো আগের চাইতে অনেক সুন্দর হয়েছে, তুমি সেটা বলেছো। রূপ দেখেছো, বুদ্ধি তো আর দেখা যায় না, বুদ্ধিটাও বেড়েছে। আর সেই বুদ্ধি দিয়েই ঠিক করছি কি সম্ভব আর কি সম্ভব না। তবে এটা ঠিক, আমরা দুজন আলাদা হওয়ার পর থেকে আমি নিজেকে নিয়ে আরেকটু সচেতন হয়েছি। চারপাশের মানুষ থেকে সতর্ক দূরত্বে নিজেকে রেখেছি অনেক দিন, যেন কেউ বলতে না পারে যে রঞ্জুর সাথে প্রেমটা ছুটে গেছে, এখন আবার অন্যজনের সাথে প্রেম করছে। প্রথম প্রথম তোমার সম্মানের কথাও মাথায় রেখেছিলাম। তাছাড়া নতুন কারোর সাথে প্রেম করলে তো তুমি যে সন্দেহটা আমাকে করেছিলে সেটা তো সত্য বলে প্রমাণ হয়ে যেত। আসলে তো সেটা সত্য না, সেটা ছিল। আমি জানি তুমি কি বলবে। তোমার ধারণা ছিল আমি যদি তোমাকে বিয়ে করতাম তাহলে তোমার পুরো পরিবারের দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়তো, এবং সে কারণে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। এটাও তো ঠিক না, এটাও তো ভুল ছিল। তাহলে সত্যটা কি? আমার ধারণা ছিল। বলো। সন্দেহ? হ্যাঁ, আমি তোমাকে সন্দেহ করেছিলাম, সেটা আমার ভুল হয়েছিল, আমি সেটা স্বীকার করছি। কিন্তু ভুল তো তোমারও ছিল শেফা। তুমি যেটা ভেবেছিলে যেই কারণে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেটাও তো ঠিক ছিল না। আমার সরে যাওয়ার কারণ হিসেবে সেটাও তো ভুল ছিল। আর ভুল তো আমাদের দুজনেরই ছিল। শেফা, সমস্ত ভুল বাদ দিয়ে একটা বারের জন্য আমরা কি আরেকবার এক হতে পারি না? সম্ভব না। একজন তার ভুল স্বীকার করে আবার নতুন করে শুরু করতে চাচ্ছে, কিন্তু শেফা, কোনটার জন্য রঞ্জুর প্রতি তার এই মনোভাব? রঞ্জুর দায়িত্ব এড়িয়ে যাওয়ার চিন্তা, নাকি শেফাকে সন্দেহ? কেন সম্ভব নয় সেটা কি জানতে পারি? বড় দেরি হয়ে গেছে। কিরকম? কিছুদিন পরে আমার বিয়ে। তোমার সঙ্গে আমার দেখা হওয়া না হওয়াতে আমার কিচ্ছু যায় আসে না। আর তুমি এ সময় এসে এরকম অতি আগ্রহ না দেখালে ভালো করো। হাসি খুশি একজন কথা বলে চলে যেতে, ওটাই ভালো হতো। সেও একটা কথা বলি, জীবন তো আর থেমে থাকবে না, জীবন চলেই যাবে। কিন্তু একটা ব্যাপার কি জানো, ভুলটা আমাদের দুজনেরই ছিল। দুজনেই আমরা ভুলটা করেছি। চলি, ভালো থাকো।
শেফা যা বলল তা কি সত্য? কিছুদিন পরেই তার বিয়ে? এই ভাবনা ভাববে রঞ্জু, আমরা না। শেফা যা বলল তার সত্য মিথ্যার কিছুই আমি জানি না। কিছু কিছু প্রশ্নের উত্তর অজানাই ভালো।